উনি আগে বলে দিয়েছেন যে ইন্ডিয়ান সেনাপ্রধানের সাথে তার যোগাযোগ ছিল, ইয়া ছিল। এই সাকিব আলী ভাই যেটা বললেন যে উনি বলেছেন যে বাংলাদেশে কি বলে সর্বমত্ত হুমকির মুখে পড়বে। ফেলো কলিগ, আমি জানি না জেনারেল ওয়াকার কেন মনে করতেছে যারা এই গুম খুন করেছে এবং যেদিন আয়না ঘরে যাওয়ার জন্য যে বাধা দিয়েছে জেনারেল ওয়াকার, এটা তো সবার কাছে ক্লিয়ার। নেত্রনিউজের ইয়ার পরে সেনা প্রধান একটু ওই সময় সম্ভবত কারো দ্বারা সাজেস্টেড হয়েছেন। আমি ক্লোজ অ্যাসোসিয়েট যারা আছে তা যারা ওখানে হাজির ছিলেন উনি যখন স্পিচটা দেন, আমি আহ, আমি একটু বডি ল্যাঙ্গুয়েজ লোকজনের পড়ার চেষ্টা করি। তো সেই অনুযায়ী ওখানে যারা ছিল একজন আমাকে ফিডব্যাক দিল যে সেনাপ্রধান ওই অনুষ্ঠানে আসা এবং স্টেজে যাওয়ার আগ পর্যন্ত হি ওয়াজ ভেরি রেস্টলেস, মানে তার ভিতরে একটা রেস্টলেস ভাব ছিল। সামথিং ইরিটেটস হিম, এরকম একটা আহ, জিনিস ছিল। এবং যতক্ষণ উনি স্পিচটা দিয়েছেন ততক্ষণই উনি জাস্ট একটু এক্সাইটেড ছিলেন, এটা আমরা সবাই দেখেছি। মানে উনি যে উনার মানে আমরা যেটা বাংলায় বলি যে নট অ্যাকর্ডিং টু হিজ শুজ, মানে উনার শুর বাইরে উনি এসে কথা বলেছেন, মানে এটা সবাই বুঝতে পারছিল। এটাতে একটাই ইন্ডিকেশন আসে, সেটা ওই রিতাপা যেটা বলেছেন যে হয়তো ওই পিলখানা হত্যাকাণ্ড নিয়েই উনি বেশি কথা বলতে চাচ্ছেন না, মানে এটা নিয়ে বেশি বাড়াবাড়ি হোক উনি চাচ্ছিলেন না। এবং এই কারণেই উনি যে ফুল স্টপ এবং ইফ নো বাট, এটা অ্যাকচুয়ালি অফিসারদের মধ্যে এখন সমস্যাটা হয়েছে যে আমরা সবকিছু ইয়া করি হচ্ছে ফেসবুকে কার কোনটার উপর রিয়াকশনের মতো। এখন কিন্তু সেম সেই আহ, আগের আমলের মিডিয়া ইয়া হয়ে গেছে। আমরা কয়েকদিন আগে দেখলাম যে মানবজমিনের মতি মতি ভাই বলল যে তাদের উপরে কন্ট্রোলটা সেই আগের মতোই আছে। এবং কিছুদিন পরে দেখলাম যে এর মধ্যেই এই ক্যাম্পেইনটা যখন চলে কয়েকটা পত্রিকা আমি দেখলাম সেনাপ্রধান সম্বন্ধে ভালো ভালো পজিটিভ ফিডব্যাক দিচ্ছে। আমার মনে হয় এটা সবকিছু একটা সামরিকভাবে একটা নেটওয়ার্কের মতো করে উনি যখন এই স্পিচটা দিচ্ছেন, এর আগে বাংলাদেশের পত্রিকাগুলো তার সম্বন্ধে ভালো ভালো বলতেছে। এট দ্য সেম টাইম যখন উনি আবার এই স্পিচটা দিলেন, এটা নিয়ে ইন্ডিয়ার মিডিয়াগুলো যে কি করেছে যদি ওটা না দেখেন বিশ্বাস করবেন না। মানে তারা পুরা ঝাঁপিয়ে পড়েছে যে মানে শেখ হাসিনা চলে আসতেছে। মানে মোট কথা হচ্ছে আহ, বা- আমি এক্স্যাক্টলি মুহূর্তে মনে পড়তেছে না, বাট আমি অনেকগুলা দেখে আমি রীতিমতো হতাশ, আমার কাছে যেটা মনে হয়েছে। এবং সেম টাইমে অজিত দোভাল আছে হচ্ছে পশ্চিমবঙ্গে, উনি বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকজনের সাথে কথা বলতেছেন, আমাদের যারা আওয়ামী লীগরা পালিয়ে গিয়েছে তাদের সাথে কথা বলতেছেন, এর মধ্যে তারা আবার হুমকি দিচ্ছে। এবং একটা অবাক করা কাণ্ড যে বাংলাদেশে বর্তমানে যে রাজনৈতিক পরিস্থিতিটা ঘোলাটে করার জন্য যে সন্ত্রাসী কার্যক্রম চলছে, এটার সাথে আওয়ামী লীগ দায়ী, ইয়ারা দায়ী, এই ব্যাপারে কিন্তু উনি একটা কথাও বললেন না। উনি বলতেছেন হচ্ছে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আরেকটা কথা হচ্ছে যে উনি আগে বলে দিয়েছেন যে ইন্ডিয়ান সেনাপ্রধানের সাথে তার যোগাযোগ ছিল, ইয়া ছিল। এই সাকিব আলী ভাই যেটা বললেন যে উনি বলেছেন যে বাংলাদেশে কি বলে সর্বমত্ত হুমকির মুখে পড়বে। এটা তো হুম। খুব কানেক্টেড, সার্বভৌমত্ব হুমকি মানেই হচ্ছে এটার জন্য ডিফেন্স কে দিবে? জেনারেল ওয়াকার উইল বি দ্য মেইন সিপাহ সালার ওখানে। যদি তাই হয় তাহলে ওই 6 মাস পরে যে জিনিসটা উনি অ্যাজিউম করতেছেন, এটার জন্য আমাদের সরকারের যে প্রিপারেশন নিতে হবে কি ফার্স্টে তো জেনারেল ওয়াকার সরাইতে হবে। কারণ উনি তো ইন্ডিয়ার সাথে ফাইট করবেন না। উনার বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে সবকিছুতেই বোঝা যাচ্ছে উনি ভারতের সাথে কানেক্টেড। এবং আমি আগে আরেকটা জিনিস বলেছিলাম যে যখন আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে রিসেন্টলি আমি ওই 2 আগস্ট যে সেনাপ্রধান যে একটা দরবার নিয়েছিল, দরবারের যে ফুল ইয়াটা আমার ফেসবুক ওয়ালে আমি দিয়েছি। এখানে তিনি স্ট্রেট বিপ্লবীদেরকে বলেছেন তারা হচ্ছে দুষ্কৃতকারী। এবং ইনিশিয়ালি তারা উনি বলেছেন যে ড্রোন দিয়ে ইয়া দিয়ে তাদেরকে মানে যারা দুষ্কৃতকারী তাদের কাভার করেছেন এবং মানে পুলিশদেরকে সাপোর্ট দিয়েছেন। তারপরে যখন জুনিয়র অফিসাররা যখন ওই যে একটা কোরআনের আয়াত বললো যে আল্লাহ আমাদেরকে কি জালিমের সহযোগী করো না, এবং অন্যান্য লোকজন যখন কথা জুনিয়র অফিসারের কথা, তখন কিন্তু উনি ওনার সুর পাল্টিয়েছেন। সো এখানে মেনে নেওয়ার কিছু নাই যে উনি 5 তারিখে জেনারেল ওয়াকার ইজ এ হিরো, এটা এখন আমাদের কাছে ক্লিয়ার। এবং ক্লিয়ার হওয়ার এটাই কারণ হচ্ছে যে উনি এখন পর্যন্ত তার তার ঢাকাকে কন্ট্রোল করার জন্য যাদের দরকার, যাদের দরকার মিলিটারি মাইট, 9 ডিভির জিওসি কে উনি রেখে দিয়েছেন, উনি ডিজি বিজিবি কে রেখে দিয়েছেন। এবং ডিজি বিজিবির মানে তার স্ট্যান্ডটা একটু ভাবমূর্তি করার জন্য মিডিয়া দেখলাম বেশ ভালো ক্যাম্পেইন করতেছে। ডিজিএফআই, এনএসআই, এই সবগুলা এগুলো হচ্ছে ফুল একটা একটা সিচুয়েশন করতেছে যাতে এই জেনারেল ওয়াকারের স্ট্রেংথটা যেন এই উনার এই যে আঙ্গুল তুলে কথা বলা সবকিছুর মধ্যে একটা ইয়া হচ্ছে। ইভেন
প্রফেসর ইউনূসের সরকারকে মেসেজ দেওয়া যে এভরিথিং ইজ কন্ট্রোল বাই দেম, এবং এটাকে সরকারকে মেনে নিয়েই তাদের অ্যাডমিনিস্ট্রেশন সাজাতে হবে। আমার কাছে এটাই মনে হয়েছে। এবং আমি এর আগেও বলেছি যে বাংলাদেশকে এই যে এখন অনেক উনি যে বলে যে জেনারেল ওয়াকার যে বলে যে এই পুলিশের এতগুলা লোক চলে গেছে। এখন বর্তমানে পুলিশে কিন্তু আমার যদ্দূর ইনফরমেশন 60,000 লোক এখন পর্যন্ত জয়েনই করে নাই। সো 60,000 লোক যদি জয়েনই করে নাই, তারপরেও যে ওয়ার্কেবল ফোর্সটা আছে, এবং আমি দেখতেছি তো তাদের একসাথে 60 জন 8 জন করে 80 জন করে তাদেরকে চাকরিচ্যুত করতেছে, কাউকে ওএসডি করতেছে। আর বাংলাদেশ সেনাবাহিনীতে আমরা যদি বাংলাদেশ সেনাবাহিনীতে এরকম সিচুয়েশন হয় নাই, 60,000 লোক তো জয়েন করে নাই। সো কেন? আর বাংলাদেশ এটা জিনিস মনে রাখতে হবে যে বাংলাদেশ যখন স্বাধীন হওয়ার পরে, যখন সরকার গঠন হয়, যখন যে ইয়ারা হয়, তারা 14-15 বছরের মেজর জেনারেল হয়েছেন এবং একটা দেশের আর্মি চালিয়েছেন, দেশের আর্মি চালিয়েছে। সো বর্তমান আর সেনাবাহিনীতে এমন কোন অফিসারের শর্টেজ নাই যে উপরের যারা গুম খুন এবং ইয়ার সাথে জড়িত। আই ডোন্ট কনসিডার দেম মাই ফেলো কলিগ। আমি জানি না জেনারেল ওয়াকার কেন মনে করতেছে যারা এই গুম খুন করেছে এবং যেদিন আয়না ঘরে যাওয়ার জন্য যে বাধা দিয়েছে জেনারেল ওয়াকার, এটা তো সবার কাছে ক্লিয়ার। নেত্র নিউজের ইয়ার পরে